Hello everyone. For Habib, currently a second year MBBS student from Bhubaneswar. I cleared my NEET in 2022 with All India rank 574 underscore 655. আমরা চ্যাপ্টার নাম্বার 13 জীববৈচিত্র্য এবং সংরক্ষণ সম্বন্ধে পড়ছিলাম, যেখানে অলরেডি আমরা জেনেছি যে জীববৈচিত্র্য কারণগুলি কি কি। সেগুলি হয়তো প্রজাতিগত স্তরে হতে পারে, সেগুলি হয়তো জিনগত স্তরে হতে পারে, বা সেগুলি হতে পারে বাস্তুতান্ত্রিক লেভেলে। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম যে জীববৈচিত্র্য কিছু জিনিসের উপর নির্ভর করে। কি সেগুলি? সেগুলি হচ্ছে যেমন অক্ষাংশের ভিত্তিতে পরিবর্তন আসে এবং এরিয়ার উপর নির্ভর করে বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে এদের ভেরিয়েবল আসে। এবার এখানে হচ্ছে যে স্পেসিফিক ডাইভার্সিটি বা এই যে জীব এত প্রজাতিগত বৈচিত্র্য, এটি বাস্তুতন্ত্রে কিভাবে প্রভাব ফেলে, বাস্তুতন্ত্রের উপরে কি বিশেষ প্রভাব রয়েছে, সেখানে আমরা আছি। দেখো, এই যে একটি ইকোসিস্টেম বা একটি যে কোনো কমিউনিটিতে ঠিক মানে বাস্তুতন্ত্রের কার্যকারিতার জন্য কি তাতে উপস্থিত প্রজাতির না সংখ্যা বা তার প্রজাতিগত বৈচিত্র্য দেখি প্রভাব ফেলে। তো সেখানে এটা একটা বেশিরভাগ যারা বাস্তুবিদ রয়েছেন তাদের কাছে এটা একটা কোয়েশ্চেন, এবং তারা এটা বিশ্বাস করেন যে অধিক সংখ্যক প্রজাতি সমন্বিত যে কোনো সম্প্রদায় সাধারণত স্বল্প সংখ্যক প্রজাতি সম্পন্ন যে সমস্ত সম্প্রদায়গুলি রয়েছে তাদের তুলনায় একটু বেশি স্থিতিশীল হয়। এবার এখানে স্টেবল বা স্থিতিশীল বলতে ঠিক কি জিনিসগুলিকে বোঝানো হয়েছে? তো এখানে স্থিতিশীলতা বলতে প্রধানত যে জিনিসগুলি বোঝানো হয়েছে সেগুলি হচ্ছে যে কোনো একটি স্টেবল কমিউনিটি বা যে কোনো একটি স্থিতিশীল সম্প্রদায়, এই সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কি হবে? তো এগুলি খুব বেশি ভেরিয়েশন দেখাবে না প্রোডাক্টিভিটি, অর্থাৎ উৎপাদনশীলতা বছরের পর বছর যে রয়েছে, সাপোজ কোনো এক বছর 100 মিলিয়ন টন উৎপন্ন হলো, তো পরের বছর এটা হয়তো 101.1 মিলিয়ন টন বা 101.2 মিলিয়ন টন, বা তারপরের বছর 99.8 মিলিয়ন টন। যেটা আনস্টেবল ইকোসিস্টেম কমিউনিটি হয়, তাহলে সেখানে কিরকম হবে? কোনো বছর 100 মিলিয়ন টন, পরের বছর 200 মিলিয়ন টন, তারপরের বছর 75 মিলিয়ন টন, তারপরের বছর 20 মিলিয়ন টন, এভাবে। তো আর তাহলে কি হলো, যে কোনো স্থিতিশীল যদি স্থিতিশীল সম্প্রদায় হয়, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের মধ্যে উৎপাদনশীল ভাবে যে পরিবর্তন, ভেরিয়েশন, সেটা আসবে না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কোন একটি অ্যালিয়েন স্পিসিস, অর্থাৎ বহিরাগত কোনো যদি একটি প্রজাতি সে অনুপ্রবেশ করে, তাহলে সেটি প্রবেশের মাধ্যমে এটিতে কোন রকম পরিবর্তন আসবে না। ঠিক আছে? প্রজাতি যদি বাইরে থেকে প্রবেশও করে, তাহলে খুব বেশি এর মধ্যে যে প্রোডাক্টিভিটি বা এর যে ফাংশন গুলো সেগুলো প্রভাব হবে। তো ডেভিড টিলম্যান একটি দীর্ঘস্থায়ী বহিঃপরিবেশ কিন্তু একটা বাস্তুতান্ত্রিক একটা পরিবেশ করেছিল, বাস্তুতান্ত্রিক একটা পরীক্ষা নিরীক্ষা করেছিল বা বহিঃপরিবেশে। সেখানে তিনি কিছু উত্তর পেয়েছেন। সেগুলি হচ্ছে যেমন, টিলম্যান দেখলেন কোন একটা ক্ষুদ্র ভূখণ্ডের মধ্যে যদি অনেক বেশি সংখ্যক প্রজাতি থাকে তাহলে কি লাভ হয়। তাহলে প্রতি বছরে, মানে বছর থেকে বছরে প্রজাতিগত যে মোট জীবভরের তিনিও একই জিনিসটাই দেখলেন, যে টোটাল বায়োমাস যেটা রয়েছে বা টোটাল জীবভর রয়েছে সেই কমিউনিটি বা সেই পপুলেশনে, সেটি বছরের পর বছর পরিবর্তন খুবই কম দেখা যায়। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরো একটা জিনিসও দেখেছিলেন, সেটা হচ্ছে তিনি এটাও দেখেছিলেন যে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি এটাও পেয়েছিলেন যে ইনক্রিজ ডাইভার্সিটি কন্ট্রিবিউট টু হায়ার প্রোডাক্টিভিটি। যত বেশি পরিবর্তন তত বেশি প্রোডাক্টিভিটি। যে সম্প্রদায়ের মধ্যে পরিবর্তনশীলতা যত বেশি, সেই পরিবেশে তত বেশি প্রোডাক্টিভিটি ও উৎপাদনশীলতা দেখতে পাওয়া যায়। এবার টিলম্যান এই এক্সপেরিমেন্টে যেটা করলো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম সেটা প্রমাণিত হয়ে গেছে। এবং টিলম্যান বিভিন্ন রকম বাস্তুতান্ত্রিক পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষা মাধ্যমে এটাকে
প্রুফ করেছে। যদিও আমরা সম্পূর্ণরূপে এখনো এটা বুঝতে পারিনি যে কিভাবে প্রজাতিগত বৈচিত্র্য একটি বাস্তুতন্ত্রের ভালো থাকার জন্য বা ওয়েলবিং এর জন্য জরুরি। তবে আমরা এটা জানি যে শুধুমাত্র একটা জীব বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র বা জীব বৈচিত্র্যপূর্ণ একটা বাস্তুতন্ত্র শুধুমাত্র ইকোসিস্টেমের হেলথের জন্যই নয়, বা একটা বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের জন্য নয়, বরং এই পৃথিবীতে উপস্থিত যে মানব প্রজাতি রয়েছে সেই মানব প্রজাতির সার্ভাইভালের জন্য বা মানব প্রজাতির বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা কেন এরকম কি বলছি আমরা? দেখো, তাহলে এখানে একটা কোয়েশ্চেন খুবই ধরে দাঁড়ায় যে যখন আমরা দেখছি, একটু আগে আমরা ডিসকাস করেছিলাম যে সব প্রজাতিগুলোকে আমরা আবিষ্কার করতে পারিনি, কিছু প্রজাতি সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই যে যে প্রজাতিগুলি সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, রাইট, সেই প্রজাতিগুলি, সেগুলি আমাদের উপর কি সত্যি কোনো প্রভাব পড়ছে? এই যে প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তুমি বলবে হ্যাঁ 20,000 পিঁপড়ে ছিল, তার মধ্যে 1,000 পিঁপড়ে কি হবে? তো এখানে লেখা আছে যে 20,000 পিঁপড়ের জায়গায় যদি 15,000 পিঁপড়ে থাকে তাহলে কি কোনো প্রভাব পড়বে? বা যদি পশ্চিম ঘাট পর্বতমালা থেকে যদি সম্পূর্ণরূপে যে আহ বৃক্ষবাসী ব্যাঙগুলি রয়েছে, তাই তো, ট্রি ফ্রগ স্পিসিস গুলো, সেগুলো যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কি বাস্তুতন্ত্রের উপর কার্যপদ্ধতির প্রভাব পড়বে? দেখো, এখানেই একটা নতুন থিওরি বা নতুন হাইপোথিসিস আছে, যদি ব্যাখ্যা করে যে এই যে সব আপনি প্রশ্নগুলো করলে যে প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে বাস্তুতন্ত্রের উপর, আমাদের মানব শরীরের উপর কি প্রভাব পড়ে, মানব গোষ্ঠীর উপর। তো সেখানে তো উত্তর হচ্ছে রিভেট পপার হাইপোথিসিস। এই হাইপোথিসিস টিকে দিয়েছিলেন স্ট্যানফোর্ডের একজন বিশেষ বাস্তববিদ, পল এনরিচ। এই নাম দুটো খুব, এই নামটা খুবই জরুরি, পল এনরিচের দেওয়া রিভেট পপার হাইপোথিসিস। এই হাইপোথিসিস একটু এক্সপ্লেন করা জরুরি। দেখো, অ্যাকর্ডিং টু দিস হাইপোথিসিস, এই হাইপোথিসিস অনুযায়ী তিনি এই তত্ত্ব অনুযায়ী এরকম যে সাপোজ তুমি একটি এয়ারপ্লেনের মধ্যে ট্রাভেল করছো, তোমার কাছে একটি এয়ারপ্লেন রয়েছে, তুমি ট্রাভেল করছো। এবার বা তুমি মাঝে মাঝেই বা প্রত্যেক মাসে মাসেই ট্রাভেল করো। এবার প্রত্যেক মাসে মাসে তুমি কি কি করছো যে এরোপ্লেনের যে বিভিন্ন পার্ট গুলো রয়েছে, তো মনে করো এর ভিতরে তুমি বসেছো, এবার এখানে প্রত্যেকদিন যদি এর মধ্যে অবশ্যই বিভিন্ন যে স্ক্রু গুলো রয়েছে, এরোপ্লেনের বিভিন্ন পার্টের মধ্যে যে স্ক্রু গুলো রয়েছে, সেই স্ক্রু গুলো প্রত্যেকবার সরাসরি একটা একটা স্ক্রু দিয়ে সরাতে থাকি, তাই কি হবে? হয়তো ডিরেক্টলি একটা স্ক্রু যদি সরিয়ে নিই তাহলে হয়তো দেখা যাবে খুব বেশি, হয়তো কোনো প্রভাব পড়ছে না। কিন্তু ধীরে 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 একটু করে এভাবে রিভেট গুলো আমি সরিয়ে নিতে থাকি, তাই তো, ধীরে ধীরে যখন আমি রিভেট গুলো সরিয়ে নিতে থাকবো তখন এমন একটা সময় আসবে যখন পুরো যে এরোপ্লেনটা রয়েছে এটা কি হয়ে যাবে, ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, তাই তো। তো সেটাই। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি আমি দুটো স্ক্রু সরাতে পারি, একটা হচ্ছে এই যে সিটের মধ্যে লেগে থাকা যে স্ক্রু গুলো রয়েছে, সিটের মধ্যে লেগে থাকা যে রিভেট গুলি রয়েছে, আর হচ্ছে আহ পাখার মধ্যে লেগে থাকা রিভেট গুলো, বলো কোনটা বেশি প্রভাব পড়বে? যদি পাখার রিভেটটা সরিয়ে দিই নাকি যদি সিটের মধ্যে লাগা রিভেট সরিয়ে দিই? অবশ্যই আমি যদি পাখার মধ্যে লাগা রিভেটটা সরিয়ে দিই তাহলে মারাত্মক ভাবে দুর্বল হয়ে পড়বে। তাহলে এই রিভেট গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রিভেট। কি রিভেট, তাই তো? সেরকমই এখানে ব্যাখ্যা করেছেন তিনি যে যখন সাপোজ আমি এখানে এরোপ্লেনটাকে তুলনা করছি একটা বাস্তুতন্ত্রের সঙ্গে, যার প্রত্যেকটি পার্ট কানেক্টেড হচ্ছে থাউজেন্ডস অফ রিভেটস এর মাধ্যমে, হাজার হাজার রিভেট গুলি যুক্ত রয়েছে। এবার যদি প্রত্যেকটি যাত্রী একটি করে, যারা এর মধ্যে ট্রাভেল করছে তারা একটি করে রিবেট খুলে নিতে শুরু করে এবং বাইরে নিয়ে যেতে থাকে, অর্থাৎ আমি এখানে তুলনা করছি রিবেট গুলিকে একটা স্পেসিস তারা একে অপরের সাথে ইন্টার কানেক্টেড, এবং বাড়ি নিয়ে চলিয়ে নিয়ে যাওয়া বা রিবেট তুলে নিয়ে যাওয়া মানে হচ্ছে একটি করে প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? হয়তো এটা ডিরেক্টলি ফ্লাইটের সেফটিতে বা সেই বিমানটির হয়তো দেখা যাবে সেই বিমানটি ততটা বেশি পরিবহনে ততটা ঝুঁকি হবে না, বা তো এখানে আহ বিমানে পরিবহন ঝুঁকিটাকে আমরা কিছু মনে করছি বাস্তুতন্ত্রের কার্যকারিতা, তাহলে হয়তো বিলুপ্ত হয়ে গেলে বাস্তুতন্ত্রের কার্যকারিতা খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু যত বেশি বেশি করে আমি রিভেট গুলি সরাতে শুরু করব, প্লেনটি কি হবে, ধীরে ধীরে
মারাত্মক ভাবে দুর্বল হয়ে পড়বে সময়ের সঙ্গে সঙ্গে। এবং এমন একটি রিবেট যেটা হয়তো খুবই বেশি ক্রুশিয়াল, যেমন আমি বললাম না, যদি আমি কি করি, উইং বা পাখার মধ্যে লেগে থাকা যদি একটা রিবেট খুলে নিই, যে রিবেটটা হয়তো খুবই গুরুত্বপূর্ণ একটা রিবেট, তাই তো? তাহলে বিমানের ভিতরে বসে আসনের মধ্যে বা সিটের মধ্যে লেগে থাকা কোনো এক রিবেট প্রভাব পড়লে খুলে নিলে তত বেশি প্রভাব পড়ে না। কিন্তু সেটি যদি আমি এরোপ্লেনের অন্য কোনো পার্ট বা বিশেষ করে এই উইং গুলো, পাখাগুলি, তাই তো, এই অংশে যদি কোনো একটা রিভেট খুলিনি, তাহলে সেটা অবশ্যই খুবই বেশি গুরুত্বপূর্ণ মানে যদি সরিয়ে নিই, তাহলে কি হবে? বিমানটি হয়তো ঠিকভাবে উঠতেই পারবে না। বিমানটি ঠিকভাবে উঠতে পারবে না, এখানে কার সঙ্গে কম্পেয়ার করেছি? হয়তো ইকোসিস্টেমের। তাহলে কিছু এমন কি স্পেসিস রয়েছে, বা যারা কিছু মুখ্য পরিমাণ স্পেসিস প্রজাতি রয়েছে, যাদেরকে সরিয়ে নিলে হয়তো দেখা যাবে প্রজাতিটি সেই বাস্তুদোষ জীবন কার্যকর করতে পারছে না। যেমন যদি আর্থওয়ার্মকে সরিয়ে নেওয়া হয়, কেঁচোকে সরিয়ে নেওয়া হয়, তাহলে গুলোকে সরিয়ে নেওয়া হয়, বীজের বেতন ঠিকভাবে হবে না, বাস্তুতন্ত্রে প্রভাব পড়বে। দেখ, প্রডিউসার গুলোকে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে প্রোডাক্টিভিটি থাকবে না। প্রোডাক্টিভিটি উৎপাদন ঠিক না হয়, তাহলে সেখানে খাদ্যরা কি করে বেঁচে থাকবে? কনজিউমাররা তো বাঁচতেই পারবে না, তাহলে বাস্তুতন্ত্র ওভারঅল হবে। তো এগুলো হচ্ছে কিছু কি স্পিসিস বা কিছু মুখ্য এবং প্রধান প্রজাতি, যেগুলি হয়তো ডিরেক্টলি ভাবে এফেক্ট করতে পারে সেই বাস্তুতন্ত্রের কার্যকারিতার উপর। ঠিক আছে? তো এতক্ষণ ধরে আমরা বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের প্রভাবগুলি, বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের ভাগগুলি, সমস্ত কিছু সম্বন্ধে জানলাম। ঠিক আছে? তো দেখো, জীব বৈচিত্র্যের এতক্ষণ ধরে আমরা বলা যায় জীব বৈচিত্র্য যদি কোনোভাবে খুব লুপ্ত হয়ে যায়, তাই তো, জীব বৈচিত্র্য যদি ধীরে ধীরে হ্রাস পায়, তাহলে সেটার প্রভাব কি পড়ে? ঠিক আছে? তো সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে কিভাবে জীব বৈচিত্র্য হ্রাস পায়। বিভিন্ন ভাগগুলি আমরা দেখবো, এবং তার সঙ্গে আমরা দেখবো যে কিভাবে এই জীব বৈচিত্র্য হ্রাসকে কমিয়ে আমরা জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি। জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই তো? কিন্তু কিভাবে আমরা এটাকে বাঁচিয়ে রাখতে পারি, এটা আমরা এখনো অব্দি সন্দেহে রয়েছি যে নতুন নতুন প্রজাতির আবিষ্কার বা নতুন নতুন প্রজাতির জন্ম হচ্ছে এই পৃথিবীতে। কিন্তু এখানে এটাতে কোনো ডাউট বা এটাতে কোনো সন্দেহ আমাদের নেই যে ধীরে ধীরে আমাদের এই পৃথিবী থেকে বায়োলজিক্যাল ওয়েলথ যেটাকে আমরা বলি, বা যে সম্পদ, জীবজ সম্পদ, সেটা খুবই দ্রুত হারে হ্রাস পাচ্ছে, ডিক্লাইনিং ভেরি র্যাপিডলি। এবং এর জন্য অভিযোগের যে আঙ্গুল, সেটা স্পষ্টভাবে কার দিকে যাচ্ছে? যদি কেউ দায়ী হয়, তাহলে সেটা কারা? সেটা অবশ্যই মানুষই দায়ী, তাই তো? তাহলে হিউম্যান অ্যাক্টিভিটিস, মানব বিভিন্ন কার্যক্রম কলাপগুলি হচ্ছে বিভিন্ন ভাবে এই হ্রাসের জন্য বা এই ক্ষতির জন্য দায়ী। তা তোমরাই ভেবে দেখো, যখন মানুষ ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের অঞ্চলের দিকে যখন সেখানে তারা উপনিবেশ স্থাপন করলো, সেই উপনিবেশ স্থাপন করার ফলে এটা বলা হয় যে এর প্রভাবে প্রায় 20,000 স্থানীয় পাখি প্রজাতির বিলুপ্তি ঘটেছে। আইইউসিএন বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, আগে এই নামটা পড়েছিলাম, রাইট? তো সেই আইইউসিএন এর একটা রেড লিস্ট রয়েছে, আইইউসিএন একটা পুরো লিস্ট দিয়েছে যে এই সমস্তগুলি বিলুপ্ত হয়ে গেছে রেড লিস্টে। তো তার মধ্যে প্রায় 780, কবে দিয়েছিল এটা? 2004-এ। তো অনেক সময় জিজ্ঞেস করা আইইউসিএন এর রেড বুক লিস্ট কবে রিলিজ হয়েছিল? 2004-এ। তো সেই রেড লিস্ট অনুযায়ী, তাদের যে লাল তালিকাটি রয়েছে সেখানে অনুযায়ী, বিগত 500 বছরে, লাস্ট 500 ইয়ার্স, তাই লাস্ট 500 বছরে প্রায় 784, তার মধ্যে 338 হচ্ছে ভার্টিব্রেট, 359 হচ্ছে ইনভার্টিব্রেট, আর 87 হচ্ছে প্লান্ট, এতগুলি বিলুপ্তি ঘটেছে। এবার আরো কিছু তুমি যদি আমি বলি যে কিছু বিলুপ্তির উদাহরণ দাও, তাহলে সেরকম প্রধান প্রধান বিলুপ্তি উদাহরণ হচ্ছে মরিশাসের মধ্যে ডোডো পাখি, আফ্রিকার মধ্যে কোয়াগা নামে একটি প্রাণী ছিল, একটা ঘোড়ার মতো দেখতে, সেটি। তারপর অস্ট্রেলিয়ার মধ্যে থাইলাসিন, রাশিয়ার মধ্যে স্টেলার শিকাউ, এবং বাঘের 3 ধরনের উপপ্রজাতি, যেগুলি হচ্ছে বালি, জাভান এবং ক্যাসপিয়ান, এগুলিও প্রায় এশিয়া মহাদেশ থেকে বিলুপ্ত হচ্ছে। তো শুধুমাত্র এটাই নয়, এটা তো 500 বছরের কথা হলো, যে 500 বছরে প্রায় 784, যেটা 2004-এর অনুযায়ী। কিন্তু লাস্ট 20 ইয়ার্স যদি দেখো, এই যে লাস্ট বিগত যে 20 বছর, এই বিগত 20 বছরেই প্রায় 27টি প্রজাতি বিলুপ্ত হয়েছে। এবার ভালোভাবে যদি এই সমস্ত যে এক্সটিংশন গুলি রয়েছে বা বিলুপ্তি গুলি রয়েছে, সেগুলি একটু ভালোভাবে ঘেঁটে দেখি, বিলুপ্তির কারণ কি বা বিলুপ্তির ইতিহাসটি কি,
মানে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় এরকম নয় যে কোনো একটা ট্যাক্সা র্যান্ডমলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। ট্যাক্সা কেন বলছি, কখনো হয়তো একটা প্রজাতি বিলুপ্ত হচ্ছে, কখনো হয়তো একটা পুরো এই গণটা বা পুরো যে ডিনাস্টি রয়েছে সেটি বা কখনো কখনো পুরো ক্লাসটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি ট্যাক্সা কথাটা ইউজ করলাম যে এরকম নয় যে এরা যদিচ্ছা ভাবে প্রজাতিগুলি বিলুপ্ত হচ্ছে। যেমন তুমি দেখো, উভচরের মতো কিছু প্রজাতি রয়েছে যেগুলি খুবই ভালনারেবল এক্সটিংশন। এমন কিছু প্রজাতি রয়েছে যেগুলি, যেমন উভচরের মতো কিছু প্রাণী রয়েছে যারা বিলুপ্ত একদম দোরগোড়ায়। তো এরা সত্যি সব থেকে প্রবণ, এই বিলুপ্ত হওয়ার থেকে সব থেকে বেশি বিলুপ্ত হওয়ার চান্স এদিকে রয়েছে, একদম দোরগোড়ায় একদম কেটে রয়েছে এরা। দেখা যায় যে প্রায় 15,500 বা তার থেকেও বেশি প্রজাতি পুরো বিশ্ব জুড়ে, বিশ্বব্যাপী এখন এই মুহূর্তে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তো এটার এক্সটিংশন কতগুলি রয়েছে? 15,500 স্পেসিস তার থেকে বেশি। তো বর্তমান যুগে মোট পাখির প্রায় 12%, মোট স্তন্যপায়ী প্রজাতির 23%, এবং উভচর প্রাণীগুলি প্রজাতিগুলির মধ্যে প্রায় 32%, এবং ব্যক্তবীজ উদ্ভিদ যে নিম্নস্তরগুলি রয়েছে তাদের প্রায় 31% এই মুহূর্তে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিলুপ্ত হয়েছে কতগুলি আমি এখন বলতে বললাম 784, লাইফ ফাইনালি গেছে। আর বড় আপকামিং বা বিলুপ্তির চান্স কতগুলি রয়েছে, বিলুপ্তির ঝুঁকি কতগুলি রয়েছে? প্রায় 15,500 স্পিসিস থেকে বেশি। বর্তমান যেগুলি রয়েছে তার 20% বার্ড, তাই তো? এই খেলাগুলো এক্স্যাক্টলি কি নাম্বার মুখস্থ রাখতে এরকম হচ্ছে, তোমরা দেখবে যে হ্যাঁ বার্ডের থেকে ম্যামালস এর বেশি, ম্যামালস এর থেকে তো হয়তো জিমনোস্পার্ম গুলি বেশি, জিমনোস্পার্মের থেকে সবথেকে বেশি হচ্ছে অ্যাম্ফিবিয়ান। বললাম যে অ্যাম্ফিবিয়ান গুলি বা উভচর গুলি হচ্ছে বিলুপ্তির একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তো সব থেকে বেশি বিলুপ্তির চান্স এদেরই। তার 32% যে উভচর রয়েছে তাদের বিলুপ্তির ঝুঁকি রয়েছে, তাই তো? লাইফের একটা হিস্ট্রি বা যদি আমরা পৃথিবীতে উপস্থিত বিভিন্ন জীবনগুলির আবির্ভাবের ইতিহাস অধ্যয়ন করে জানতে পেরেছি, আমরা সেখানে কিসের মাধ্যমে চলে পড়েছি? ফসিলের জীবাশ্ম গঠিত তথ্যের ভিত্তিতে বা কিছু অন্যান্য আবিষ্কারের মাধ্যমে আমরা দেখেছি যে এরকমটি হয়নি যে শুধুমাত্র এখনই বিলুপ্তি হচ্ছে, এর আগেও বিলুপ্তি হয়েছিল। এক্সটিংশনে প্রায় টোটাল 3টে ফেজ দেখা গেছিল, তাই তো? সরি, 5টি ফেজ অলরেডি হয়ে গেছে। আমরা এটা জানতে পেরেছি, তোমরা যে ভালো করে জীবনের আবির্ভাবের ইতিহাসে পৃথিবীতে পড়েছো বা পড়ে রাখতে জানতে পারবে যে বিশাল পরিমাণে প্রজাতি বিলুপ্তি হয়েছে। এটা শুধুমাত্র এখন নয়, আগেও যখন মানুষের আবির্ভাব হয়নি তার আগেও এটা ঘটেছিল। পৃথিবীতে জীবনের উৎপত্তি এবং বৈচিত্র্যের সৃষ্টির দীর্ঘ সময় ধরে, প্রায় 3 বিলিয়ন বছর আগে আমাদের প্রথম এখানে জীবনের উৎপত্তি হয়েছিল, এবং সেখান থেকে ধীরে ধীরে বৈচিত্র্যগুলি এসছে। তো এর আগে টোটাল 5টি পর্ব হয়েছে বিলুপ্তির, যেটাকে আমরা মাস এক্সটিংশন বলে থাকি বা বিলুপ্তিকরণ। আহ বহুল সংখ্যায় বিলুপ্তিকরণ হয়েছিল 5 বছর মধ্যে। এবার এই যে নতুন বা এই যে এই ষষ্ঠ বিলুপ্তিকরণটা হতে যাচ্ছে, এখন অব্দি হয়নি, এটি হতে যাচ্ছে। সেই বিলুপ্তিকরণে যদি কোনো গাড়ি থাকে তাহলে সেটা কি বলো? সেটি হচ্ছে প্রধানত হচ্ছে মানুষ। এবং কিন্তু এই বিলুপ্তিকরণটা, এই যে সিক্স এক্সটিংশনটা, এটা কিভাবে বাকি এক্সটিংশন গুলোর থেকে আলাদা? যে এই এক্সটিংশনটার হার বা এই বিলুপ্তিকরণের হারটি বাকি সমস্ত বিলুপ্তিকরণের হারের থেকে 100 থেকে 1000 গুণ বেশি ফাস্ট। বিভিন্ন রকমের জীব বিশারদ গণেরা এটা সময় থেকে সময়ের তারা অনেক সময় আমাদেরকে ওয়ার্ন করেছেন। তো তারা আমাদের বলেছেন যে দেখো, এগুলো জিনিসটা বলেন যে এইভাবে যদি বিলুপ্তিকরণ চলতে থাকে তাহলে বর্তমান যা প্রবণতা আছে তার আগামী 100 বছরের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে নেক্সট 100 বছরে। সাধারণত কোনো একটি অঞ্চলে জীব বৈচিত্র্য হ্রাসের ফলে কি হয়? সেখানে উদ্ভিদের উৎপাদন কমে যাবে। অবশ্যই জীব বৈচিত্র্য না থাকলে থেকে উদ্ভিদের হ্রাস পরিমাণ পেলে উদ্ভিদ বৈচিত্র্য পদার্থ দিতে আসতে হবে। বিভিন্ন এনভায়রনমেন্টাল, যেমন হচ্ছে প্রতিকূল পরিবেশগুলি, খরা বা এরকম প্রতিকূল পরিবেশের মধ্যে টিকে থাকার ক্ষমতা হ্রাস পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কোনো একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, আমি বললাম কি, স্থিতিশীলতা হ্রাস পাবে। আর স্থিতিশীলতা হ্রাস পেলে কি হবে? সেখানে ভেরিয়েবিলিটি আসবে। তাহলে প্রোডাক্টিভিটিতে বা উৎপাদনশীলতায়, উদ্ভিদের উৎপাদনশীলতা, জলের ব্যবহার এবং কীটপতঙ্গ বা রোগের আবর্তন, এই সমস্ত জিনিসগুলি, জলের ব্যবহার, কীটপতঙ্গের ব্যবহার বা রোগের যে আবর্তন, এই ইত্যাদি কি করবে? এর প্রভাবে
ভেরিয়েবিলিটি আছে, এই সমস্ত জিনিসগুলি পরিবর্তন আনা হলে কারণ দাঁড়ায়। তো জীববৈচিত্র্য প্রধানত এগুলো দেখা যায় জীববৈচিত্র্য বিলুপ্তির ফলস্বরূপ এগুলো। কিন্তু প্রথম কোশ্চেন হচ্ছে যে জীববৈচিত্র্য আসছে কেন, জীববৈচিত্র্যের কারণ কি, কজেস অফ বায়োডাইভার্সিটি লসেস, জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ সমূহ লক্ষ্য করো। ওকে, তো এই মারাত্মক পরিমাণে বা খুব দ্রুত হারে প্রজাতি বিলুপ্তির জন্য মূলত মানুষের ক্রিয়াকলাপই দায়ী। তবে তার মধ্যে প্রধান চারটি কারণ দায়ী, যেগুলোকে একসঙ্গে এভিল কোয়াড্রেট বা দুষ্টু চতুষ্টায় বলা হয়। তো এই দুষ্টু চতুষ্টায় ছাড়া প্রধান চারটি কারণ রয়েছে এর মধ্যে। এগুলি হচ্ছে তোমরা এভাবে মনে রাখতে পারো: হ্যাবিটেট লস, ওভার এক্সপ্লয়টেশন, এলিয়েন স্পিসিস ইনভেশন এবং কো এক্সটিংশন। ঠিক আছে, তো প্রত্যেকটিকে আলাদা আলাদা ব্যাখ্যা করছি। প্রথম হচ্ছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, বাসস্থানের হ্রাস এবং খণ্ডীভবন। এটি বলতে কি বোঝায় দেখো, এটি হচ্ছে এই পৃথিবীতে জীব বৈচিত্র্যের মানে প্রধানত অ্যানিমাল এবং প্ল্যান্ট গুলির যে বিলুপ্তির প্রধান কারণ, সব থেকে ইম্পর্টেন্ট কারণ বা সব থেকে মূল কারণ কি, তাহলে সেটা মূল কারণটি হচ্ছে হ্যাবিটেট লস বা বাসস্থানের হ্রাস এবং তার সঙ্গে খণ্ডীভবন। যেমন উদাহরণ হিসেবে তোমরা দেখো ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ক্রান্তীয় যদি বৃষ্টি অরণ্যের উদাহরণ নিয়ে থাকো, তাহলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যেটি পৃথিবীর প্রায় 14%, 14% পৃথিবীর প্রায় 14% অংশ জুড়ে রয়েছে। এবং এই রেন ফরেস্ট গুলি বা এই এই যে বৃষ্টি অরণ্যগুলি রয়েছে, বৃষ্টি অরণ্যগুলি বর্তমান যুগে, যেটা আগে 14% পৃথিবীর অংশ জুড়ে থাকতো, বর্তমানে সেটা কত পার্সেন্ট নিয়ে রয়েছে? 6%, 6% মাত্র। তা বুঝতে পারছো কি পরিমাণে হ্রাস পাচ্ছে? তারা খুব দ্রুত পরিমাণে এদের হ্রাস করছে। বাই দ্য টাইম ইউ ফিনিশ রিডিং দিস চ্যাপ্টার, যখন তোমরা এই চ্যাপ্টার কমপ্লিট করবে এই 2-3 ঘন্টায়, সেই সময় দেখা যাবে হয়তো প্রায় আরো 1000 হেক্টর বৃষ্টি অরণ্য হ্রাস হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। অ্যামাজন রেইন ফরেস্ট, যেটাকে বলা হয় লাংস অফ দ্য প্ল্যানেট, এটা পৃথিবীর ফুসফুস। এটাকে পৃথিবীর ফুসফুস এই জন্য বলা হয় কারণ বিভিন্ন ভাবে এটি কি করে, আমাদেরকে সাহায্য করে, অক্সিজেন প্রদান করে এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড ছড়ায়। তো আমরা বলতেই পারি যে এই পৃথিবীতে যদি প্রধান অক্সিজেনের কোনো সাপ্লাই আসছে, সেটা কোথা থেকে আসছে? অ্যামাজন রেইন ফরেস্ট থেকে, অ্যামাজন বৃষ্টি খরণ্য থেকে। কিন্তু দেখা গেছে যে বর্তমান যুগে সোয়া কাল্টিভেশনের জন্য বা সয়াবিনের মতো চাষের জন্য অথবা গো পালনের জন্য তারা কি করছেন, তারা বিভিন্ন গ্রাসল্যান্ড গুলিকে কেটে, তাই তো, বনভূমিগুলিকে কেটে তৃণভূমিতে পরিণত করা হচ্ছে। ফলে বহু উদ্ভিদকে কেটে পরিষ্কার করা হচ্ছে। সামগ্রিক ক্ষতির ফলে যদি তোমরা দেখো, তাহলে কি হয়েছে, বিভিন্ন ধরনের কি হয়, এর প্রভাবে বাসস্থান হ্রাস পেয়েছে। এই বৃষ্টি অরণ্যতে যে সমস্ত প্রাণীগুলি থাকতো, তাহলে প্রথমে দেখো উদ্ভিদের হ্রাস তো করছেই, তার সঙ্গে সেই উদ্ভিদগুলির উপর নির্ভরশীল যে বাসস্থানে যে প্রাণীগুলি ছিল সেগুলিকে বিলুপ্ত করছে। তবে তার সঙ্গে সঙ্গে আরেকটাই নেই, বাসস্থান হ্রাসটা একটা কারণ হলোই, দ্বিতীয় কারণ হচ্ছে খন্ডি ভবন। যখন একটা বৃহৎ বাসস্থানকে কেটে, যখন আমি কি করে, সাপোজ একটা বড় রেন ফরেস্ট ছিল, মাঝখান দিয়ে আমি একটা রাস্তা তৈরি করে দিলাম, তাহলে কি হয়ে গেল, এই বাসস্থানটা দুভাগে ভাগ হয়ে গেল। তো এইভাবে একটা লার্জ হ্যাবিট্যাটকে বা বিশাল বৃহৎ বাসস্থানকে বিভিন্ন ভাবে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে বিভক্ত করে দিই, তখন সেখানে যে বাসস্থান স্তন্যপায়ীরা রয়েছে বা পাখি রয়েছে, তাদের তুমি দেখেছো একটা বাঘ থাকার জন্য পুরো একটা জঙ্গল দরকার। তো সেই জঙ্গলটা যে মাঝখানে তুমি যদি ছোট ছোট রাস্তা করে দিয়ে যদি ভাগ করে দাও, জঙ্গলটা ছোট ছোট করে দাও, তারা কি বেশি বাঁচতে পারবে? অবশ্যই পারবে না। তো সেই জন্যই ম্যামালস এবং বার্ড, যাদের অনেক বিস্তৃত একটা টেরিটরি বা বিস্তৃত একটা অঞ্চল প্রয়োজন বেঁচে থাকার জন্য, এবং প্রাণী যাদের মধ্যে পরিযায়ী বৈশিষ্ট্য রয়েছে, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং খুব দ্রুত এদের হ্রাস ঘটে জনসংখ্যা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন বা মাত্রাতিরিক্ত ভাবে মাত্রাতিরিক্ত। এক্সপ্লোরেশন আলাদা জিনিস, ব্যবহার করা আলাদা ব্যাপার, কিন্তু শোষণ করা, তাই তো, প্রয়োজনের থেকে বেশি বা মাত্রার তুলনায় বেশি মাত্রাতিরিক্ত ভাবে যখন শোষণ করা হয়, সেটিকে আমরা বলি ওভার এক্সপ্লয়টেশন। তো মানুষ সময় খাদ্য এবং আশ্রয়ের জন্য প্রকৃতি এবং পরিবেশের উপর নির্ভরশীল, ফুড এবং শেল্টারের জন্য সবসময় প্রকৃতির উপর নির্ভরশীল। কিন্তু যখন এই প্রয়োজনটি লালসায় পরিণত হয়, নিড যখন গ্রিডে পরিণত হয়, এর প্রভাবে কি হয়, নিড যখন গ্রিডে পরিণত হয় বা প্রয়োজন যখন আমাদের লালসায় পরিণত হয়,
যখন আর প্রয়োজন আছে খাদ্য তো নিচ্ছি, আশ্রয় নিচ্ছি, ঠিক আছে। কিন্তু যখন এটা লালসায় পরিণত হয়, সেগুলিকে বিক্রি করা শুরু হয়ে যায়, সেগুলি থেকে টাকা, হ্যাঁ, এই জিনিসগুলি যখন লালসায় পরিণত হয়েছে, তখন বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়েছে। প্রায় 500, বিগত 500 বছরে অনেক প্রজাতি হয়েছে। সেগুলো উদাহরণ হচ্ছে স্টেলার সিকাউ, প্যাসেঞ্জার পিজিয়ন, একটা বিশেষ ধরনের পায়রার প্রজাতি ছিল, যাত্রী পায়রা, সেই পায়রার প্রজাতি। সিকাউ এর একটা প্রজাতি স্টেলার সিকাউ বলা হয়। এগুলি মানুষের অত্যাধিক ভাবে ব্যবহারের প্রভাবে হ্রাস পেয়েছে। বর্তমান যুগে যদি দেখো, আমরা কি করছি, সামুদ্রিক মাছগুলিকে অধিক মাত্রায় প্রতিপালন করছি। ফলে কেন? কারণ সামুদ্রিক মাছগুলিকে ধীরে ধীরে প্রচুর পরিমাণে হারভেস্ট করা হচ্ছে, চাষ করা হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ বলে। এর প্রভাবে অন্যান্য যে প্রজাতিগুলি রয়েছে, ওই সমস্ত প্রজাতিগুলির অস্তিত্বের ধারাকে আমরা বিভিন্নভাবে বিপন্ন করেছি। নেক্সট হচ্ছে এলিয়েন স্পিসিস ইনভেশন। হ্যাবিটেট লস হয়ে গেল, ওভার এক্সপ্লোরেশন হয়ে গেছে, এলিয়েন স্পিসিস ইনভেশন। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে প্রভাব পড়ে? দেখো, যখন একটি প্রজাতি প্রবেশ করে কোনো একটি, আনইনটেনশনালি, হয়তো আমরা ইচ্ছে করে নয়, অনিচ্ছাকৃত ভাবেই কোনো একটি যদি বহিরাগত প্রজাতি এসে প্রবেশ করে কোনো একটি বাস্তুতন্ত্রের মধ্যে, তাহলে কি হয়? ইচ্ছাগত ভাবেই হোক বা অনিচ্ছাগত ভাবেই হোক, যখন প্রবেশ করে তখন হয়তো সেখানের মধ্যে যে স্থানীয় প্রজাতিগুলি রয়েছে, সেই স্থানীয় প্রজাতি ইন্ডিজিনাস স্পিসিস গুলি ধীরে ধীরে হ্রাস বা বিলুপ্ত হয়ে যেতে পারে। উদাহরণ বলছি, ভিক্টোরিয়া হ্রদের মধ্যে নীল নদের আর মাছ যেটা ছিল নীল পাশ, সেই নীল পাশ ছেড়ে দেওয়ার ফলে ওই হ্রদে প্রায় 20-র থেকেও বেশি প্রজাতির তেলাপিয়া বা তিলস্মিড যে মাছটি রয়েছে। তাহলে ভিক্টোরিয়া হ্রদ যেটি পূর্ব আফ্রিকায় রয়েছে, সেই পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের মধ্যে যখন নীল নদে আর মাছগুলিকে, নীল পার্স আর মাছ, তোমরা আর মাছ শুনেছো না? আর মাছ, তো আর মাছ যখন ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে সেখানের মধ্যে যে প্রায় 20টি প্রজাতির তেলাপিয়া বা চিচলি ফিশ, তেলাপিয়া মাছগুলি হ্রাস পেয়ে গেছিল সেই অর্থে। এছাড়া হয়তো তোমরা এটাও শুনেছো যে গাজর ঘাস বা পার্থেনিয়াম রয়েছে, দেন ল্যান্টানা রয়েছে, জলজ প্রচুর উপকরণ রয়েছে, ওয়াটার হায়াসিন, বাইফানিয়া। আচ্ছা, এগুলি কিভাবে হ্রাস পেয়েছে? সরি, তোমরা হ্যাঁ এটাও শুনেছো হয়তো অনেক এরকম প্রজাতি রয়েছে, যেমন হচ্ছে ক্যারোট, গাজর ঘাস, পার্থেনিয়াম, ক্যারোট গাছ যেটাকে বলছি, এরা খুবই বিপজ্জনক। কেন? এরা হচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পায়। তো বাস্তুতন্ত্রের মধ্যে এরা খুব দ্রুত ভাবে কি বলতো, আক্রমণাত্মক ভাবে প্রবেশ করে। মানে প্রবেশ করে হয়তো এরা কি করতে পারে, অন্য অন্য প্রজাতিগুলিকে বৃদ্ধি করতে পারে। ঠিক সেরকম আরেকটা দেখতে পাও যে আফ্রিকান ক্যাটফিশ ক্লাডিয়াস গ্ল্যাডিপেন্সকে যখন প্রবেশ করানো হয়েছিল, তারপর হয়ে নদী নালাগুলিতে যখন ছেড়ে দেওয়া হয়, ফলে সেখানে স্থানীয় যে দেশীয় ক্যাটফিশ গুলি রয়েছে, সেই ক্যাটফিশ গুলি ধীরে ধীরে, বাইরে থেকে আফ্রিকান ক্যাটফিশ আনা হয়েছিল ক্লাডিয়াস গ্ল্যাডিপেন্সকে, ফলে এখানে এখানে যে স্থানীয় ক্যাটফিশ গুলি ছিল সেগুলো সব বিলুপ্ত হয়ে গেল। এগুলি হচ্ছে কিছু অ্যালিয়েন স্পিসিসের অনুপ্রবেশে বা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের প্রভাবে বিলুপ্তিকরণের উদাহরণ। এবার নেক্সট আসছি কো এক্সটিংশন সম্বন্ধে। হোয়াট ইজ কো এক্সটিংশন? সহ অবলুপ্তি। দেখো, কিছু প্রজাতি রয়েছে যারা একে অপরের উপর নির্ভরশীল। যেমন কিছু উদ্ভিদ রয়েছে যাদের পলিনেশনের জন্য কোনো একটি বিশেষ ইনসেক্টের প্রয়োজন। এবার যদি কোনোভাবে এই ইনসেক্টটি বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেটি কি করবে? এই প্ল্যান্টটিকে পলিনেশন ঠিকভাবে হবে না, এটিও কোনো না কোনো ভাবে বিলুপ্তির দিকে চলে যাবে। তো অনেক প্লান্ট অ্যানিমাল স্পিসিস রয়েছে যেগুলি একে অপরের সাথে খুব গুরুত্বপূর্ণ ভাবে নির্ভরশীল। এবার সাপোজ তুমি ভাবো, কিছু কিছু এরকম রয়েছে যে কিছু হোস্ট ফিশ রয়েছে, যেমন তিমি বা ওরকমের মাছগুলো থাকে, পোষক অনেক মাছ থাকে। তো যদি এই যে পোষক মাছের বিলুপ্তি হয়ে যায়, তাহলে এর মধ্যে পরজীবী জীবগুলি রয়েছে, তাহলে সেগুলিও ধীরে ধীরে বিলুপ্তি হয়ে যাবে। আরেকটা উদাহরণ হচ্ছে অনেক প্লান্ট পলিনেটার যে মিউচুয়ালিজমটি রয়েছে, তো অনেক উদ্ভিদ তাদের পরাগযোগের জন্য বাহকদের সঙ্গে মিথজীবী সমন্বয় থাকে। তো কোনোভাবে যদি এই পলিনেটর গুলি হারিয়ে যায়, তাহলে সেই প্ল্যান্টটিও বিলুপ্তির দিকে চলে যাবে, রাইট? তো এইগুলো ছিল জীববৈচিত্র্যের কারণ, জীববৈচিত্র্যের ফলসমূহ। কিন্তু কিভাবে আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি অ্যাট দিস মোমেন্ট, আমরা প্রথম কোশ্চেন অনেকের আসবে যে আমরা কেন জীববৈচিত্র্যকে সংরক্ষণ করবো, ওয়াই উই শুড। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হাউ, কিভাবে আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি। এই দুটো উত্তর যদি আমরা পেয়ে যাই, তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণ সময় জানা হয়ে যাবে। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে ওয়াই।
তো জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য অনেক কারণ রয়েছে, তবে কিছু একদম সুস্পষ্ট আর কিছু অতটা সুস্পষ্ট নয়, এরকম অনেক কারণ রয়েছে। তো উভয় প্রকার কারণেই আমাদের জানা খুবই জরুরি, এবং উভয় প্রকার কারণ হচ্ছে সমান গুরুত্বপূর্ণ। যেমন এদেরকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি সেগুলি? সংকীর্ণভাবে উপযোগী, ব্রডলি বা বিস্তৃতভাবে উপযোগী, তার সঙ্গে এথিক্যাল বা নৈতিক কারণে, এগুলি। তো চলো দেখি কি কি জিনিস সেগুলি হচ্ছে। ন্যারোলি ইউটিলিটারিয়ান কি কি রয়েছে, বা সংকীর্ণভাবে কিভাবে এরা উপযোগী হচ্ছে, দেন ব্রডলি উপযোগী বা বিস্তৃতভাবে, এবং লাস্টে নৈতিক কারণ বা এথিক্যাল যেটা বলবো। এথিক্স একটা থাকেই না, যে হ্যাঁ আমরা যদি বেঁচে থাকছি তাহলে এই পরিবেশে, তাহলে আমাদের এটাও উচিত অন্য অন্য যে প্রজাতিগুলি রয়েছে সেই প্রজাতিগুলিরও বাঁচার একটা হক রয়েছে, এবং সেই প্রজাতিগুলিরই বাঁচার একটা অধিকার রয়েছে, রাইট? তো এই যে ঘটনাটা, বা এই যে এইগুলো হচ্ছে নৈতিক কারণ। কিন্তু আমরা প্রধানত লক্ষ্য করছি এখানে প্রধানত সংকীর্ণ ভাবে like কিভাবে উপযোগী হচ্ছে এবং বিস্তৃত হয়েছে। ন্যারোলি কি দেখো, যে বাস্তুতন্ত্রকে যদি আমরা সংরক্ষণ করি, এর কারণগুলো খুবই সুস্পষ্ট। আমরা এদের থেকে বিভিন্ন ধরনের ইকোনমিক বেনিফিট পাই। প্রকৃতি থেকে আমরা প্রত্যক্ষভাবে অসংখ্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপকার, যেমন খাদ্য হয়ে গেল, সিরিয়াল বা দানা শস্য, ডাল, ফল, নির্মাণ সামগ্রী রয়েছে অনেক, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ফায়ারউড, জ্বালানি কাঠ, ফাইবার বা তন্তু, এগুলি। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক শিল্প সামগ্রী যেমন ট্যানিন, তাই তো, পিচ্ছিল কারক, অনেক রঞ্জক আছে, অনেক রেজিন বা রজন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সুগন্ধি, তাই তো। এবং আরো অনেক ঔষধি গুণ সম্পন্ন উপাদান রয়েছে, এগুলো আমরা ডিরেক্টলি পাই, তাই তো। প্রায় 25% যে ড্রাগ বর্তমান যুগে বাজারের মধ্যে রয়েছে, তার 25% বেশি উৎপাদন সংগৃহীত হয় বিভিন্ন উদ্ভিদ থেকে। ক্রান্তীয় আহ এবং তাছাড়াও পৃথিবী জুড়ে প্রায় স্থানীয় মানুষরা পরম্পরাগত ভাবে প্রায় 25,000 থেকেও বেশি প্রজাতিকে তারা ব্যবহার করছেন ঔষধি রূপে, তাই তো। বিভিন্ন ঔষধি ব্যবহার আয়ুর্বেদিক এখনো পর্যন্ত অনেক পরিমাণ ব্যবহার, তাই তো। নোবডি knows how many more medicinally useful plants are there in the tropical rainforest। এখনো হয়তো আমরা এটা আবিষ্কারই করতে পারিনি, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে হয়তো আরো এরকম হাজার হাজার প্রজাতি রয়েছে, এরকম ঔষধি গুণ সম্পন্ন অনেক গাছ রয়েছে। এই ইনক্রিজিং রিসোর্সেস পুট ইনটু বায়োস্পেসিফিক, এই ওয়ার্ডটা অনেকবার ডেফিনেশনে ইন্ট্রোডিউস করা হয়েছিল। হোয়াট ইজ বায়োস্পেসিফিক? এটা হচ্ছে এক্সপ্লোরিং, তিনটে নাম রয়েছে, মলিকিউলার, কি কি ওয়ার্ড আমি বলছি, মলিকিউলার, জেনেটিক এবং স্পেসিস লেভেল বায়োডাইভার্সিটি। আণবিকগতভাবে, জিনগতভাবে এবং প্রজাতিগত স্তরে যখন আমরা এদের বৈচিত্র্যগুলিকে অনুসন্ধান করি, কিসের জন্য? ইকোনমিক ইম্পর্টেন্স। এগুলি থেকে যখন সেই সম্পদগুলো থেকে আমরা প্রচুর সুবিধা লাভ করতে পারি, রিচ বায়োডাইভার্সিটি ক্যান এক্সপেক্ট রিচ এনরমাস বেনিফিট, সেগুলো থেকে প্রচুর পরিমাণে সুবিধা লাভ করতে পারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ বায়ো প্রসপেক্টিং বা জীব অনুসন্ধান? এটাকে জীব অনুসন্ধানও বলা হয়। জীব অনুসন্ধান কি? জীব অনুসন্ধান হচ্ছে যখন আমরা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, ইকোনমিক ইম্পর্টেন্স যুক্ত অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু সম্পদের জন্য বিভিন্ন প্রজাতির জিনগত আণবিক স্তরে, জিনগত স্তরে এবং প্রজাতিগত স্তরে এদের বৈচিত্র্যকে লক্ষ্য করি বা ইন্সপেক্ট করি, সেটাকে বলা হয় জীব অনুসন্ধান বা বায়োপ্রসপেক্টিং। এগুলি ছিল সংকীর্ণ, হ্যাঁ ডিরেক্টলি কি বেনিফিট পাচ্ছি, এবার ইনডাইরেক্ট বেনিফিট গুলি। আর এটা হচ্ছে বিস্তৃত উপযোগী। তুমি ব্রডলি ভাবো না, ব্রড মাইন্ডেড বলে না, যেন দূরের ভাবে, সেরকম দূরে যদি ভাবে দেখে তাহলে বিভিন্ন ভাবে জীব বৈচিত্র্য আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করে। যেমন ফার্স্ট ট্রেন্ডলিং, অতি দ্রুত ভাবে যে হ্রাস পাচ্ছে আমাজন অরণ্য, যেটি সালোক সংশ্লেষের মাধ্যমে বলা হয় যে পৃথিবীর প্রায় 20% যে অক্সিজেন রয়েছে সেটাকে সাপ্লাই করছে এই অ্যামাজন রেইন ফরেস্ট। এখানে এটাকে লাংস বলা হতো, এটা পৃথিবীর ফুসফুস বলা হতো অ্যামাজন রেইন ফরেস্টকে। তো আমরা কি আহ এর অর্থনৈতিক মূল্য বলতে পারি যে এই অক্সিজেনের দাম কত হবে? তুমি যদি আশেপাশে কোনো একটা হসপিটালে যাও, সেখানে তুমি দেখবে সিলিন্ডারের মধ্যে অক্সিজেন আসে, তাই তো। তাছাড়া পলিনেশন রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে তাছাড়া বিভিন্ন উদ্ভিদগুলি তাদের পলিনেশন সম্পন্ন করতে পারবে না, পরাগযোগ সম্পন্ন করতে পারবে না, পরাগ যদি সম্পন্ন না করতে পারবে উদ্ভিদে বিস্তৃত হবে না, উদ্ভিদে বিস্তৃত না হলে ঠিকভাবে উৎপাদনশীলতা হবে না, খাবার থাকবে না, তাই তো। বিভিন্ন পতঙ্গগুলি যেমন হচ্ছে মৌমাছি, তাই তো, ভ্রমর, পাখি, বাদুড়, এগুলি। তো তুমি বলো যে আহ প্রাকৃতিক পরাগ বাহক ছাড়া যদি পরাগযোগ সম্পন্ন করতে হলে আমাদের কত খরচ হতো? যদি আমরা সব নিজেরাই করতে যেতাম, যদি এই সমস্ত না করতে, তাহলে কত পরিমাণে টাকা লাগতো? এটা একটা কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন হচ্ছে অক্সিজেনের দাম কত হতো?
দেন আরো ভাবো, আরো যে অ্যাস্থেটিক প্লেজার গুলো রয়েছে, যখন তুমি একটু এগুলো একটু বেশি বিস্তৃত। যখন তুমি বৃক্ষরাজির মধ্যে অরণ্যের মধ্যে হাঁটো, তখন যে নান্দনিক অনুভূতি হয়, ফুল দেখে যে সুন্দর ফিল হয়, বুলবুল পাখির গান শুনে যে ভালো লাগে, এগুলি কি টাকা দিয়ে ডিফাইন করতে পারবে কেউ? পারবে না। সব জিনিস টাকা দিয়ে ডিফাইন হয় না। কিছু জিনিস কিছু সার্ভিস রয়েছে যেগুলি আমাদেরকে সাহায্য করছে বাস্তুতন্ত্র, কিন্তু আমরা সেগুলি দাম দিতে পারবো না। দেন সেখানে নৈতিক কারণগুলো আসে, এথিক্যাল রিজনগুলো অনেকভাবে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। যেন তোমরা ভাবো যে জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে নৈতিক যে যুক্তি সমূহগুলো রয়েছে, এথিক্যাল আর্গুমেন্ট, লক্ষ লক্ষ উদ্ভিদ প্রাণী জীবাণু যাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজ বসবাস করছি, তাদের সঙ্গে আমরা কি করি, একটা এই পৃথিবী আমরা তাদের সঙ্গে শেয়ার করছি। তো ফিলোসফিক্যালি, দার্শনিক ভাবে বা আধ্যাত্মিক ভাবে আমাদের এটা ফিল করা উচিত যে ইফ ইট নট মে বি কারেন্ট অর এনি ইকোনমিক ভ্যালু আওয়ার, যদিও হয়তো আমাদের কাছে কোনো অর্থনৈতিক কোনো মূল্য না থাকলেও, হ্যাঁ, এদের একটি কিন্তু নির্দিষ্ট ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে, বা একটি স্বকীয় নিজের মূল্য রয়েছে। তো ওর নির্দিষ্ট স্বকীয় মূল্য রয়েছে। ওর কাছে ওই প্রজাতিটি হয়তো, আমাদের কাছে কোনো এফেক্ট নেই, কিন্তু ওর নিজের তো ওই মূল্য রয়েছে, রাইট? সেটা জরুরি। তো এটা আমাদের আহ নৈতিক দায়িত্ব যে আমরা আমাদের আশেপাশে উপস্থিত যে সমস্ত যেগুলি রয়েছে তাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটিকে ইউজ করতে পারে, সেটি থেকে বেনিফিট লাভ করতে পারে। ঠিক আছে। এবার হচ্ছে হোয়াই তো বুঝে গেলাম, তিন ভাবে ব্যাখ্যা করা হলো। কিন্তু কিভাবে আমরা জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি? তো বিভিন্ন মাধ্যম এখন অব্দি আবিষ্কার হয়ে গেছে, যেগুলোর মাধ্যমে এদেরকে সিস্টেমকে কনজার্ভ করা যেতে পারে। যেমন তোমরা হয়তো বাস্তুতন্ত্রের সংরক্ষণ সুরক্ষা সম্বন্ধে শুনেছো যে আমরা হয়তো পুরো একটা ফরেস্ট বা পুরো একটা অরণ্যকে রক্ষা করি বাঘকে রক্ষা করার জন্য। তো সেটাকে বলে ইনসিটু, যখন নিজের বাসস্থানের মধ্যেই যে বাসস্থান রয়েছে সেই বাসস্থানের মধ্যে যদি সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে ইনসিটু অন সাইট। কিন্তু এমন কিছু সিচুয়েশন রয়েছে, যে এমন কিছু প্রাণী বা উদ্ভিদ রয়েছে যেগুলো হয়তো লুপ্ত প্রায়, খুব সহজেই লুপ্ত হয়ে যাবে, বা এদের বিলুপ্তির খুবই হাই রিস্ক রয়েছে, তাই তো? বিলুপ্তি হওয়ার নিকট ভবিষ্যতে হয়তো তারা বিলুপ্তি হয়ে যাবে। তো এদেরকে আর্জেন্ট, তাই তো, খুব দ্রুত এদের সংরক্ষণ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে এক্স সিটু বা অফ সাইড মানে হচ্ছে নির্দিষ্ট বাসস্থান নয়, বাসস্থান থেকে সরিয়ে আমরা কি করছি, পরিবেশের নির্দিষ্ট নিজের স্বাভাবিক পরিবেশ রয়েছে, স্বাভাবিক পরিবেশ থেকে সরিয়ে ম্যানমেড পরিবেশে এদেরকে রাখা হয়। কারণ হয়তো স্বাভাবিক পরিবেশে রাখলে এটি খুব নিকটবর্তী সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে, তাই তো? তাই সেটাকে সরিয়ে প্রাকৃতিক পরিবেশে না রেখে আমরা কৃত্রিম পরিবেশে রাখার চেষ্টা করি। তো প্রথমে ইনসিটু গুলি দেখি। ইনসিটু মানে হচ্ছে অন সাইট, যেখানে রয়েছে সেই অঞ্চলই নিজের স্বাভাবিক বাসস্থানের মধ্যে সংরক্ষণ করা। আর অন সিটু এক্স সিটু হচ্ছে বাইরে, কোনো নির্দিষ্ট স্বাভাবিক বাসস্থানের বাইরে। তো ইনসিটু প্রথমে বোঝার চেষ্টা করো। বিকাশ এবং সংরক্ষণ বিষয়ক দ্বন্দ্বের মুখোমুখি হয়ে বহু জাতি বা দেশ সেটা বুঝতে পারলো যে হয়তো অনেকের বলে যে জৈব সম্পদ সংরক্ষণ করা অবাস্তব, অর্থনৈতিক ভাবে খুব লাভ হয় না আমাদের, অর্থনৈতিকভাবে অসম্ভব। কিন্তু ইনভেরিয়েবলি বা অপরিবর্তনীয় ভাবে বর্তমান যুগে যে যে বৈচিত্র্য রয়েছে, যে চালু ব্যবস্থাগুলি রয়েছে, সেগুলির মাধ্যমে আমরা বহু সংখ্যক প্রজাতিগুলিকে যেগুলি অবলুপ্তি হয়ে যেত, তাদেরকে বাঁচানো খুবই কঠিন, তাই তো? মানে গ্লোবাল বেসিস যদি দেখো, বিশ্বব্যাপী এই সমস্যাটি প্রখ্যাত হিসেবে শনাক্ত করেছেন, যেখানে বিভিন্ন সংরক্ষণাবিদরা পুরো বিশ্বব্যাপী ভাবে এরা এটিকে সবার চোখে আনার চেষ্টা করছেন। আইডেন্টিফাইড ম্যাক্সিমাম প্রোটেকশন সার্টেন বায়োডাইভার্সিটি এক্সপার্ট। তো সর্বাধিক সুরক্ষার জন্য তারা কিছু জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল শনাক্ত করেছেন, যেখানে সর্বাধিক পরিমাণে অত্যাধিক পরিমাণে যেখানে অত্যাধিক পরিমাণে জীবের বৈচিত্র্য দেখা যায়, এবং হাই ডিগ্রি অফ এন্ডেমিজম মানে হচ্ছে কোনো প্রজাতি একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকলে এটিকে অন্য অঞ্চলে কিন্তু পাওয়া যায় না, সাপোজ এই অঞ্চলে শুধুমাত্র পাওয়া যায়। ম্যানগ্রোভ এরকম কিছু শুধুমাত্র সেই অঞ্চলে পাওয়া যায়, অন্য আর কোথাও পাওয়া যায় না। ঠিক আছে, সেগুলি। তো আগে প্রায় 25টি এরকম বায়োডাইভার্সিটি হটস্পটকে আবিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে আরো 9টি যুক্ত হয়েছে। তো বর্তমানে টোটাল হটস্পটের সংখ্যা হচ্ছে 34। এবার এই হটস্পট গুলি হচ্ছে সেই অঞ্চল যেখানে খুব দ্রুত দ্রুত পরিমাণে বাসস্থান হ্রাস করছে। এরকম হটস্পট গুলি কি কি? সেগুলি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, sorry, আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমঘাট, শ্রীলঙ্কা, ইন্দো বার্মা। আমি ভারতের ম্যাপটা এক্সপ্লেন করার চেষ্টা করি আরেকটা, ঠিক আছে? তো পশ্চিম ঘাট অঞ্চল, শ্রীলঙ্কার এই অঞ্চলটি, ইন্দো বার্মা, হিমালয়া, হিমালয়া, হিমালয়া পুরো এখান থেকে বিস্তৃতি, এখানে অব্দি হিমালয়া, ইন্দ্র বার্মা। তো এগুলি হচ্ছে কিছু হটস্পট যেগুলি আমাদের
ভারতবর্ষের উপর দিয়ে দেয়, আমাদের দেশের উপর দিয়ে দেয়। তো দেশের বিভিন্ন অঞ্চলকে কভার করে। যদিও এই যে 30-40 বায়োডাইভার্সিটি অঞ্চল রয়েছে, এই টোটাল 34টি বায়োডাইভার্সিটি প্রায় পৃথিবীর 2% থেকেও কম অংশ ভিতরে রয়েছে, ভূখণ্ড জুড়ে রয়েছে। কিন্তু এরা প্রায় 30% মতো এমন প্রজাতি, 30% জীব প্রজাতি যেগুলি অবলুপ্তি করার যে রয়েছে, তাদেরকে আমরা কমাতে পারি যদি এই শুধুমাত্র হটস্পট গুলিকে আমরা ভালোভাবে সুরক্ষা প্রদান করতে পারি। ইন্ডিয়া, যেটি ইকোলজিক্যালি ভাবে বাস্তুতান্ত্রিক ভাবে খুবই বৈচিত্র্যপূর্ণ এবং সমৃদ্ধ, সেটিতে আমরা বিভিন্ন রকমের বায়োস্ফিয়ার রিজার্ভ, 14টি বায়োস্ফিয়ার রিজার্ভ, 90টি প্রায় ন্যাশনাল পার্ক, 448 ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা বন্যপ্রাণী সংরক্ষণযোগ্য অভয়ারণ্যগুলি রয়েছে। এবার ইন্ডিয়াতে ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাসও রয়েছে, যেগুলি আমরা যেমন ডিরেক্টলি কি করতে চাই, আমরা প্রকৃতির পরিবেশ বা এই যে প্রকৃতি রয়েছে তা সুরক্ষা করতে চাই। কিন্তু ভারতবর্ষে একটা ভালো জিনিস হচ্ছে, এখানে বিভিন্ন ধর্মীয় কারণ রয়েছে, বিভিন্ন কালচারাল জিনিসগুলো, সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য আমরা বিভিন্ন ভাবে প্রকৃতিকে প্রোটেক্ট করি। আমরা প্রকৃতিকে কি মানি? মা মানি। প্রকৃতিকে আমরা পুজো করি, প্রকৃতিকে সেভাবে, রাইট? ইন মেনি কালচার্স এমন অনেক অনেক সংস্কৃতি রয়েছে যেখানে বনভূমির কিছু অঞ্চল আলাদা করে রাখা হতো, বনাঞ্চল যাতে উপস্থিত সমস্ত যে উদ্ভিদ এবং বন্য প্রাণীগুলি রয়েছে তাদের শ্রদ্ধার সহিত পুজো করা হতো, এভাবে পুরোপুরি এদেরকে সংরক্ষণ করা হয়। উদাহরণ দেখো, কিছু স্যাক্রেড গ্রোভ বা কিছু বন উপবন রয়েছে, যেমন এগুলোকে পবিত্র বনভূমি বলে, পবিত্র বনভূমি। যেমন খাসি জয়ন্তী মেঘালয়ের, রাজস্থান আরাবল্লী পর্বত, এই তো পশ্চিম কর্ণাটক, মহারাষ্ট্র সারাগুজার যে ওয়েস্টার্ন ঘাট অঞ্চলটি রয়েছে, ঠিক আছে, পশ্চিম ঘাট অঞ্চলটি। তো মেঘালয়ের যে পবিত্র বনসমূহগুলি রয়েছে, সেখানে বিশাল সংখ্যক বিরল এবং বিপন্ন উদ্ভিদগুলি রয়েছে। অনেক একদম রেয়ার এবং থ্রেটেন্ড উদ্ভিদ, কিন্তু এগুলি বিপন্ন হচ্ছে না কেন? কারণ এগুলোকে সুরক্ষা করছে সেখানকার মানুষ, তাদের সংস্কৃতির জন্য, তাদের ধর্মীয় কারণে। তাই এবার এক্সিড সংরক্ষণ কি বলেছিলাম, যখন কোন একটি প্রাণীকে কোন একটি জীবকে সংরক্ষণ করা হয় তার নিজের পরিবেশে নয়, বাইরে এনে, তার ন্যাচারাল হ্যাবিটেট বা তাদের নিজস্ব বাসস্থান রয়েছে, সেই বাসস্থান থেকে সরিয়ে, যেমন তুমি দেখো জুওলজিক্যাল পার্ক, বোটানিক্যাল গার্ডেন, ওয়াইল্ড লাইফ সাফারি, এগুলোতে কি করা হয়, এগুলি একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হয়, যে কৃত্রিম পরিবেশের মধ্যে এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলিকে বা বিলুপ্ত প্রায়, বোটানিক্যাল গার্ডেনের মধ্যে বোটানি অর্থাৎ এখানে উদ্ভিদ, জুওলজিক্যাল পার্কের মধ্যে প্রাণী, ওয়াইল্ড লাইফ সাফারি এগুলির মাধ্যমে কি করা হয়, যে সমস্ত প্রাণীগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে জুওলজিক্যাল পার্কের মধ্যে, যে সমস্ত উদ্ভিদগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এভাবে সংরক্ষণ করা হয়। সাম্প্রতিক কালে এক্সিটি সংরক্ষণ ব্যবস্থাকে জুওলজিক্যাল পার্ক এমন আমরা বর্তমান যুগে এক্সিটি সংরক্ষণ ব্যবস্থাকে এমন ভাবে উন্নত করতে পেরেছি যেখানে বিপন্ন প্রজাতিগুলিকে আবদ্ধ না রেখে খোলা প্রাকৃতিক পরিবেশে রাখা যায়, তাই না? বন্ধ না রেখে এদের খোলা পরিবেশে রাখা। এবং এছাড়াও গ্যামেট, যে সমস্ত প্রজাতিগুলির খুবই বিলুপ্ত প্রায়, তাদের জনন কোষ বা গ্যামেট গুলিকে ক্রায়ো সংরক্ষণ পদ্ধতি দিয়ে ক্ষমতা সম্পন্ন এবং নিষিক্তকরণ ক্ষমতা, ভায়াবল এবং ফার্টাইল অবস্থায় দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা যেতে পারে। ডিম্বাণুগুলিকে ইনভিট্রো অবস্থায় নিষিক্ত করা যেতে পারে, আমরা এই ডিম্বাণুগুলি নিষিক্ত করতে পারি বাইরে ইনভিট্রো ভাবে। এবং বিভিন্ন টিস্যু কালচার মেথড রয়েছে বা বিভিন্ন কলা পালন পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি করা যায়। এবং এই পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের সিড গুলিকে বা বীজগুলিকে আমরা সংরক্ষণ করতে পারি। জীববৈচিত্র্য সংরক্ষণে কোনো রাষ্ট্রীয় সীমানা নেই এবং পলিটিক্যাল কোনো বাউন্ডারি নেই, এটা সবার উচিত জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা। 1992 ব্রাজিলের ডি রিওতে একটি যে আর্থ সামিট হয়েছিল, সেখানে জীববৈচিত্র্য সংরক্ষণের উপযুক্ত সুনির্দিষ্ট পদ্ধতি গ্রহণ এবং জীববৈচিত্র্যের যে সুসংস্থ ব্যবহার, সেটা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছিল, যে আমরা এটাকে ব্যবহার করবো কিন্তু সাস্টেনেবল ভাবে, সুসংহত ভাবে, এবং তাকে সংরক্ষণ করা। পরবর্তীতে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে 2002 হয়েছিল জোহান্সবার্গ, সাউথ আফ্রিকায়, অনেক সময় জিজ্ঞেস করা হয় এটা কোথায় হয়েছিল, এটা কোথায় হয়েছিল, আর্থ সামিট কোথায় হয়েছিল, ওয়ার্ল্ড সামিট কোথায় হয়েছিল, যেখানে প্রায় 190টি দেশ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, ঠিক আছে। 2010-এর মধ্যে তারা বলেছিলেন যে হ্যাঁ, 2010 সালের মধ্যে সম্মেলনে গৃহীত কিছু প্রতিশ্রুতি পালনের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। এর ফলে সারা বিশ্বে প্রায় আঞ্চলিক এবং স্থানীয় স্তরে এই দেখি অনেক জীববৈচিত্র্য হ্রাসের পরিমাণ বর্তমান যুগে কমেছে এই সমস্ত প্রতিশ্রুতি মেনে নেওয়ার জন্য, এই সমস্ত নেতাগুলো। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার, এইটুকু কথা হয়ে গেল। কিন্তু অনুশীলনের দিকে আসি, তো আমাদেরকে বলা হয়েছে যে জীববৈচিত্র্যের 3টি গুরুত্বপূর্ণ উপাদানের নাম বলো। বায়োডাইভার্সিটি কম্পোনেন্টস এর 3টি নাম্বার দেখো, ধরো 3টি মধ্যে কি কি রয়েছে? জিনগত জেনেটিক ডাইভার্সিটি,
প্রজাতিগত ডাইভার্সিটি এবং বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমের ডাইভার্সিটি, তাই তো? এই তিনটেই কম্পোনেন্ট ছিল। প্রথমে পড়েছিলাম হাউ ডু ইকোলজিস্ট এস্টিমেট দ্য টোটাল নাম্বার অফ স্পিসিস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বর্তমানে কতগুলি প্রজাতি রয়েছে তারা কিভাবে গণনা করছেন। তো এই ক্যালকুলেশনটা এভাবে করা হয় যে তারা কিছু স্ট্যাটিস্টিক্যাল কম্পারিজন, তাই তো? সাপোজ যেমন হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে এতগুলি রয়েছে, যেমন হচ্ছে আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে কতগুলি বৈচিত্র্য রয়েছে সেটা ক্যালকুলেট করতে পেরেছি। তো তার সঙ্গে এই ক্রান্তীয় অঞ্চলের বিভিন্ন প্রজাতিগুলির তুলনামূলকভাবে আনুপাতিক তুলনা করে, তাই তো, বিভিন্ন এই দুটি অঞ্চলের মধ্যে টোটাল কতগুলি স্পিসিস রয়েছে সেগুলিকে সহজে গণনা করতে পারি। এখানে স্ট্যাটিস্টিক্যাল কম্পারিজন আসে। এবার হচ্ছে গিভ থ্রি হাইপোথিসিস ফর এক্সপ্লেনিং ওয়াই ট্রপিক শোক টেস্ট লেভেল। কেন ট্রপিক বা ক্রান্তীয় অঞ্চলে বেশি পরিমাণে রিস্ট্রিক্টেড আসে? তো সেখানে তিনটে জিনিস আমরা পড়েছিলাম যে প্রথম কথা, যখন আইস এজ ছিল বা বরফ যুগ ছিল তখন ট্রপিক্যাল রিজনে খুব বেশি চেঞ্জেস আসেনি, তাই তো? কারণ সেই অঞ্চলগুলি খুবই বরফ আবৃত ছিল। তো অনেক সময় ধরে এরা আনডিস্টার্ব ছিল প্রথম কথা আইস এজে। দেন এই অঞ্চলগুলিতে ভেরিয়েবিলিটি খুবই কম, সিজনাল ভেরিয়েবল কম দেখা যায়, কারণ খুব বেশি ঋতুগত পরিবর্তন নেই, তাহলে সিজনাল ভেরিয়েশন কম। ফলে একটা কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট থাকে বছর সারা বছর যুগে, যেটা প্রজাতিকরণ বা স্পেসিয়েশনের জন্য দায়ী। আরেকটি কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সোলার এনার্জি বা সৌরশক্তি ডিরেক্টলি এন্টার হয়, যেগুলি ডিরেক্টলি প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতায় গুরুত্ব। এই তিনটি কারণ প্রধানত সেটিকে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, রাইট? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্লোপ অফ রিগ্রেশন ইন স্পেসিফিক রিলেশনশিপ? স্লোপ এর এই যে পড়েছিলাম আমরা, জেড, এই জেড এর গুরুত্বপূর্ণ ভূমিকা কি? এস ইকুয়াল টু সি এ জেড বললাম না আমরা, এরিয়ার উপর কিভাবে নির্ভর করে জেড। তো এখানে জেড কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো, জেড এর মাধ্যমে আমরা এটা ক্যালকুলেট করতে পারি যে সেই অঞ্চলটি কত দ্রুতভাবে পরিবর্তন হচ্ছে। দেখো, যার জেড যত বেশি হবে সেই স্লোপটা তত বেশি খাড়া হবে এস এর খাড়া, তাই তো? লগ এস লগ এ, জেড যত বেশি হবে তত বেশি খাড়া হবে। তো যত বেশি খাড়া হবে তার মানে কি তত বেশি, তাহলে অল্প একটু অঞ্চলে গিয়ে এখানে দেখো এস এতটা, এখানে জেড এটা, মনে করো এখানে জেড বেশি, তারপর এই জেডটা হচ্ছে কিছু 1.5, 1.3, আর এই জেডটা হলো 0.6। এখানে অল্প একটু এরিয়া চেঞ্জ হলে বেশি পরিমাণে অনেক দ্রুত পরিমাণে স্পিসিস এর সংখ্যা পরিবর্তন হচ্ছে। তো জেড হচ্ছে আমাদেরকে একটা আইডিয়া দেয়। জেড হচ্ছে এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, যেটি আহ আমাদেরকে এস্টিমেশন দেয় কোনো একটা এরিয়ার মধ্যে কত বেশি পরিমাণে স্পিসিস ফিটনেস রয়েছে, প্রজাতিগতভাবে কতভাবে সমৃদ্ধ। যার একটি পরিমাণ যত বেশি তত হয়তো কম পরিমাণ জায়গার মধ্যে বেশি পরিমাণ আমরা ট্যাক্সোনমিক ভ্যারাইবিলিটি দেখতে পাবো। ঠিক আছে, বলো কোন একটা অঞ্চলে, এবার আসছি লস গুলিতে, প্রজাতি হ্রাসের কারণগুলি কি ছিল আমি বলেছিলাম, হ্যাবিট্যাট লস, ওভার এক্সপ্লয়টেশন, এলিয়েন স্পিসিসের ইনভেশন, বহিরাগত প্রজাতির প্রবেশ এবং কোএক্সটেনশন। রাইট? বায়োডাইভার্সিটি কিভাবে জরুরি তিনটি ভাবে আমি দেখাছিলাম। আহ কি ছিল তিনটি বলো? কিছু ছিল ব্রড ইউটিলিটি, কিছু ছিল ন্যারো ইউটিলিটি, আর কিছু এথিক্যাল রিজন। স্যাক্রেড গ্রুপগুলি কি? স্যাক্রেড গ্রুপগুলি হচ্ছে পবিত্র কিছু বনভূমি, যেগুলিকে বিভিন্ন স্যাক্রেড কারণে, হচ্ছে বিভিন্ন ধর্মীয় কারণে, যখন কোন একটি বন ভূমিকে তার মধ্যে উপস্থিত উদ্ভিদ প্রাণীগুলিকে সংরক্ষণ করা হয়, এগুলি কি করা হয়, এগুলিতে হচ্ছে বিভিন্ন ভাবে আমরা কি করি, স্যাক্রেড গ্রুপগুলি বিভিন্ন যে রেয়ার এন্ডেঞ্জার্ড থ্রেটেন্ড স্পিসিস গুলি রয়েছে সেই নির্দিষ্ট অঞ্চলে, এন্ডেমিক অঞ্চলে সেগুলিকে সংরক্ষণ করা যায়। সেখানকার ট্রাইবাল কমিউনিটি গুলি সেগুলিকে সংরক্ষণ করে। ধরো হচ্ছে খাসি জয়ন্তী, তাই তো, মেঘালয় পর্বতের ইকোসিস্টেম সার্ভিসেস কন্ট্রোল অফ ফ্লাডস এন্ড সয়েল ইরোশন, হাউ ইজ এফেক্টেড বায়োটিক ফর্ম। তো কিভাবে ইকোসিস্টেমের মধ্যে বা মধ্যে কিভাবে সয়েল ফ্লাড ইরোশন, মাটি হ্রাস এবং বন্যা কিভাবে রক্ষা করে। আমরা জানি যে উদ্ভিদগুলি তাদের যে শিকড় রয়েছে, শিকড়গুলির মাধ্যমে এরা মাটিকে ধরে রাখতে সাহায্য করে। ফলে বন্যার হাত থেকে বা মাটির ধসের হাত থেকে এরা বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারে। এছাড়াও প্ল্যান্ট হচ্ছে বিভিন্নভাবে হিউমিডিটি মেনটেন করার জন্য, তাই তো, যেটি হচ্ছে মাটির বিভিন্নভাবে ধসের পরিমাণকে কমায়। The species diversity of plant is much less than that of animals. তোমার কেন মনে হয় যে উদ্ভিদের
প্রাণী বৈচিত্র্য তুলনায় অনেক কম। পরে যে এক্সপ্লেনেশন, কারণ আমরা জানি অ্যানিমাল গুলি অনেক দ্রুত অ্যাডাপ্ট করতে পারে। এরা প্রথম কথা এরা লোকোমোশন করতে পারে। এরা এদের নিজেদের স্থান পরিবর্তন করতে পারে, প্রতিটি পরিবেশ আসছে এরা হয়তো অন্য জায়গায় চলে যাবে। এদের সেন্সিটিভ সিস্টেম, এদের সেন্সরি বা এদের নার্ভাস সিস্টেম অনেক ভালো। তো এরা খুব দ্রুত রেসপন্স করতে পারে পরিবর্তিত পরিবেশের কারণে। তো দ্রুত সেন্স করা এবং দ্রুত অ্যাডাপ্টেশনের কারণে অ্যানিমালের বৈশিষ্ট্য বা প্রাণীগত যে প্রাণীরা উদ্ভিদের থেকে বেশি বৈচিত্র্য শো করে। Can I think of a situation where we deliberately want to make a species extinct? How do you justify it? হ্যাঁ, আমরা কিছু প্রজাতিকে বিলুপ্ত করতে চাই। এটা উত্তর হবে হ্যাঁ। তাদেরকে বিভিন্ন প্যারাসাইট, যে সমস্ত পরজীবীগুলি রয়েছে বা কিছু রোগ সৃষ্টিকারী ডিজিজ কজিং মাইক্রো অণুজীবগুলিকে আমরা বিলুপ্ত করতে চাই, কারণ এগুলো কোনো না কোনো ভাবে হার্মফুল, তাই তো, for human being। তো এগুলো কিভাবে করে থাকি আমরা? তাহলে আমরা করছি হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে। ভ্যাকসিনেশন গুলি ব্যবহার করে বিভিন্ন সায়েন্টিস্ট কি করছেন, যেমন অলরেডি স্মল পক্সের মতো ভাইরাসকে আমরা পৃথিবী থেকে বিলুপ্ত করতে পেরেছি, সম্পূর্ণ রূপে এরাডিকেট করতে পেরেছি। কিন্তু আরো অনেক রয়েছে, পোলিও ভাইরাস এবং বিভিন্ন আরো অন্যান্য ভাইরাস গুলিকেও ধীরে ধীরে বিলুপ্ত করা হচ্ছে, কারণ এগুলি কোনো না কোনো ভাবে মানব শরীরের উপর প্রভাব ফেলে এবং আমরা চাই না এটা হোক। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। তিনটে পার্টে আমরা যে ঝামেলাটাকে কভার করার চেষ্টা করেছি। প্রথম হচ্ছে জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের উপাদানগুলি কি, জীববৈচিত্র্যের আহ তারপর আমরা দেখলাম জীববৈচিত্র্য কিভাবে হ্রাস হচ্ছে এবং কিভাবে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা যেতে পারে, কেন করবো সংরক্ষণ এবং কিভাবে করবো সংরক্ষণ। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ। ট্রাই করো চ্যাপ্টারটার যাতে থিওরি পার্টটাকে বেশি ভাবে কভার করা হয়। এখানে অনেকগুলি সাল, অনেকগুলো নাম রয়েছে, ঠিক আছে, কোথা থেকে কোনটি বিলুপ্ত হয়েছে, দেন কোন সালে কি হয়েছিল, 1992-তে, 2002-এ কি হয়েছিল, কতগুলিতে সংশোধন করেছিল, কোথায় হয়েছিল, ঠিক এই যে ছোট ছোট এমসিকিউ টাইপের জিনিসগুলি রয়েছে। আর একটু ফোকাস দেওয়া হচ্ছে আহ কোন বৈজ্ঞানিক পল এনরিচ কোনটি দিয়ে কোন তথ্য দিয়েছিলেন, ডেভিড টিলম্যান কোন পরীক্ষাটি করেছিলেন, এই জিনিসগুলো জানানো, ঠিক আছে।